আগের পর্বে আমি আপনাদেরকে গোবর্ধন পর্বত পূজা ও পরিক্রমা দর্শন করিয়েছিলাম। আমি আপনাদেরকে জানিয়েছিলাম গোবর্ধন পর্বত পূজা ও পরিক্রমা বারসানা, নন্দগাঁও ও কোকিলাবন ঘুরতে গোটা একটা দিন সময় লাগবে। 9 নভেম্বর 2024 শনিবার গোবর্ধন, বারসানা, নন্দগাঁও ও কোকিলাবন এই সমগ্র জায়গাটি আমি একদিনে ঘুরে দেখেছিলাম। তবে এই সমগ্র জায়গার বিবরণ নিয়ে বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরতে চাইলে পর্বটি অনেক বড় হয়ে যেত। তাই আগের পর্বে আমি আপনাদের কাছে গোবর্ধন পর্বত পূজা ও পরিক্রমা সম্পর্কে বিস্তারিতভাবে একটি পর্ব আপনাদের কাছে তুলে ধরেছিলাম। তাই আজ 9 নভেম্বর 2024 শনিবার গোবর্ধন পর্বত পূজা ও পরিক্রমা পর্বটির পরে নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আগের পর্বে আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমি ফিরে আসব বারসানার পর্ব নিয়ে। তাই আজ আমি ফিরে এসেছি বারসানার পর্ব এবং নন্দগাঁও এবং কোকিলাবনের পর্ব নিয়ে। যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলবো তোমরা প্লিজ আমার এই ভিডিওতে আমার পাশে থেকো, এবং যারা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথমবার দেখবে তাদেরকে বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। তো আজকে আমি শুরু করতে চলেছি নতুন একটি পর্বে। তোমাদেরকে দর্শন করাতে চলেছি বারসানা, নন্দগাঁও এবং কোকিলাবনের দর্শনীয় স্থানগুলিকে নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরলাম আজকের এই পর্বে। সাথে থেকো। আপনাদেরকে জানিয়ে দিই যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গোবর্ধন পরিক্রমা সম্পূর্ণ পরিক্রমা করে ট্যাক্সি স্ট্যান্ডে ফিরে আসতে সময় লাগবে 3 ঘন্টা। সেটা বুঝিয়ে দিই কেন লাগবে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে টোটো করে যখন তোমরা গোবর্ধন পরিক্রমার মার্গে পৌঁছাবে তখন লাগবে 8 ঘন্টা টাইম। এবার গোবর্ধন পরিক্রমা মার্গ থেকে যখন পুরো গোবর্ধন পরিক্রমা সম্পূর্ণ করবে তাতে লাগবে 2 ঘন্টা, এবং গোবর্ধন পরিক্রমা সমাপ্তির পর থেকে আবার যখন তুমি ট্যাক্সি স্ট্যান্ডে টোটো করে ফিরে আসবে তাতে লাগবে 30 মিনিট। তো এই দুটো 30 মিনিটের টাইম তোমাকে ধরে দিয়ে চলতে হবে। তাই মোট 3 ঘন্টা টাইম লাগবে গোবর্ধন সম্পূর্ণ পরিক্রমা করতে। তো এখান থেকে আমি এবার যাবো হচ্ছে বারসানা। তো বারসানা গিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। আমি এখন যেতে চলেছি আমার পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য হচ্ছে বারসানা। আমার এই পরবর্তী গন্তব্য হচ্ছে বারসানা। গোবর্ধন থেকে বারসানার দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। তো আমি বারসানা পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। আমি এসে গেছি বারসানার পার্কিং এরিয়াতে। এখান থেকে বাইকে করে আমরা যাব বারসানার রাধারানী মন্দিরে। তা আমি এখন বাইকে করে চলে যাচ্ছি মন্দির দর্শন করতে। বাইকে এক একজনের জন্য নিচ্ছে 50 টাকা করে।
এখন আমি এসে গেছি রাধারানী মন্দিরের সামনে। প্রথম পর্ব হচ্ছে রাধারানীর মহল, তারপরে রাধারানীর মন্দির। তো প্রবেশ করছি রাধারানী মন্দিরের চত্বরের মধ্যে। রাধারানী মন্দির বর্ষানাতে অবস্থিত, উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলায় বর্ষানা অবস্থিত। এই মন্দিরের যে প্রধান দেবতা তাকে লাদলি লাল বলা হয়। এই লাদলি লাল হচ্ছে রাধাকৃষ্ণের আরেক নাম। শ্রী রাধা এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন, তাই শ্রী রাধার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় রাধারানীর মন্দির। মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য নন্দগাঁওয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে রাধারানীর মহল, বাইরের দৃশ্য। তোমাদেরকে রাধারানী মহলের বাইরের দৃশ্য দেখিয়ে দিলাম। এই বার্সানা মন্দির দর্শন করার জন্য 3টে পথ আছে। আমি যে এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটি হচ্ছে রোপওয়ের জায়গা। রোপওয়ে করে তোমরা বার্সানা মন্দিরের মূল গেটের সামনে পৌঁছাতে পারো। টিকিট প্রাইস 50 টাকা করে। এছাড়াও রোপওয়ে গেটের সামনে থেকে বাইক যাচ্ছে, পার সাওয়ারি ন্যূনতম ভাড়া হচ্ছে 40 টাকা। যদি বার্গেনিং করে কমাতে পারো তো তোমাদেরই লাভ। তো নর্মালি পার সাওয়ারি 50 টাকা করে নেয়। এই যে দেখো তোমাদেরকে যাচ্ছে এই রোপওয়ে, কিন্তু বার্সানার মূল মন্দিরের গেটের সামনে গিয়ে তোমাদেরকে নেওয়া হবে। তোমরা চাইলে এই রোপওয়ের মাধ্যমেও বার্সানা মন্দিরে যেতে পারো। আমি রোপওয়ের মাধ্যমে যাইনি, আমি বাইকের মাধ্যমে গেছি, যেহেতু টাইম কম ছিল। বার্সানার মন্দির কিন্তু দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। যেহেতু হাতে টাইম কম ছিল তাই রোপওয়ের ভরসায় যাইনি, কারণ রোপওয়েতে বিরাট লাইন পড়ে। তাই বাইকে আমি 40 টাকার সওয়ারি করে আমি চলে গেছিলাম বার্সানা মন্দির দর্শন করতে। বার্সানা মন্দির দর্শন করার পর রোপওয়ের এই জায়গা থেকে আমি এখন যাচ্ছি আমার গাড়ি ধরে নন্দগাঁও। হচ্ছে রোপওয়ের আশেপাশের এরিয়া, ওইখানে তোমরা রোপওয়ে টিকিট কাউন্টার পেয়ে যাবে। এবং এই হচ্ছে রোপওয়ে যাওয়ার লাইন। তোমরা দেখতেই পাচ্ছ যে কি বিরাট লাইন পড়েছে রোপওয়েতে। তো আমি সেই রিস্কটা নিইনি, বাইকে করে চলে গেছিলাম মন্দির দর্শন করতে এবং বাইকে করে ফিরে চলে এসেছি। তোমাদেরকে জানানোর জন্য আমি তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিলাম। এখান থেকে শুরু হচ্ছে এবং ওই যে উপরে যে চূড়াটা দেখছো ওটাই হচ্ছে মন্দিরের গেট। পায়ে হাঁটার পথ এই রোপওয়ে বা বাইকের থেকে কিন্তু অনেকটাই নিচে, 3 কিলোমিটার নিচ থেকে
পায়ে হাঁটার পথ শুরু হচ্ছে। তো তোমরা চাইলে পায়ে হাঁটার পথ ধরেও মন্দির দর্শন করতে পারো। টিকিট কাউন্টার, রোপওয়ে প্রবেশ করার মেন গেট, এই পথ ধরে তোমাদেরকে রোপওয়েতে প্রবেশ করতে হবে এবং এই গেটের সামনে থেকেই তোমরা বাইক পেয়ে যাবে। তোমরা বার্গেনিং করে বাইকে দর কষাকষি করে মন্দির দর্শন করতে যেতেই পারো। দেখতে পাচ্ছ এইভাবে বাইকে করে মন্দির দর্শন করার জন্য নিয়ে যাওয়া হয়। আমাদের বার্সানাতে শ্রী রাধারানীর মন্দির দর্শন করার পর আমি এখন যাচ্ছি নন্দগাঁওতে। বার্সানা থেকে নন্দগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। তো তোমাদের কাছে আবার নন্দগাঁওতে পৌঁছে ফিরে আসছি। এই পথটা হচ্ছে বার্সানা রাধারানী মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করার পথ। তো এখান থেকেই শুরু হয়ে গেল নন্দগাঁও। তো আমরা এখন যেতে চলেছি নন্দগাঁওতে, ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থানে। যেখান থেকে বাইক যাত্রা শুরু করলাম সেখান থেকে তোমরা পায়ে হেঁটে উপরে উঠে যেতে পারো, অথবা তোমরা বাইকে করেও মন্দির দর্শনের জন্য যেতে পারো। আমরা বাইকে করে যাচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি বাইকের রাস্তার যাত্রাপথ। আমি এখন চলে এসেছি নন্দগাঁওয়ের নন্দবাবা মন্দিরের সামনে। এই হচ্ছে নন্দগাঁওয়ের নন্দবাবার মন্দির। তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এবং প্রবেশ করতে হবে নন্দগাঁওয়ের নন্দবাবা মন্দিরের মধ্যে। তো আমি প্রবেশ করতে চলেছি। প্রবেশ করলাম নন্দগাঁওয়ের নন্দবাবা মন্দিরের মধ্যে। তো এই সিঁড়ি দিয়ে তোমাদেরকে ওপরে উঠতে হবে। এই মন্দিরটি দ্বিতল বিশিষ্ট। এই সিঁড়ি দিয়ে ধাপে ধাপে তোমাদেরকে ওপরে উঠতে হবে। ওপরের এই জায়গাটি নন্দগাঁওয়ের নন্দবাবা মন্দিরের ওপরের অংশ। এই স্থান থেকে সমগ্র নন্দগাঁও অঞ্চলটিকে দর্শন করা যায়। এখন আমি যে স্থানে রয়েছি এই স্থানটি হচ্ছে নন্দগাঁওয়ে নন্দ মহারাজের আবাস ছিল। এই আবাসের নাম হচ্ছে নন্দভবন। এই নন্দভবন মথুরা থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। নন্দভবন নন্দগাঁওয়ের সবচেয়ে বিখ্যাত তীর্থস্থান। তোমরা সামনে যে শ্বেতপাথরের যে বিল্ডিংটি দেখছো সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান, যাকে নন্দভবন বলা হয়। গোকুলে বাস করার সময় পুতনা, তৃণাবর্ত, সাতকাসুর প্রভৃতি অসুরেরা কৃষ্ণের ক্ষতি করার চেষ্টা করেছিল। তাই নন্দ মহারাজ গোয়াল সম্প্রদায়ে অন্যত্র স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। গোকুল মহাবন ত্যাগ করার পর নন্দ মহারাজ এবং গোয়াল সম্প্রদায়ের প্রথম ছাতিকারা গ্রামে চলে আসে এবং পরবর্তীকালে তারা নন্দগাঁওতে বসতি স্থাপনের আগে কাম্যবন এবং অন্যান্য স্থানে চলে যায়। কংসের প্রেরিত রাক্ষসদের হাত থেকে ছোট কৃষ্ণকে রক্ষা করার জন্য নন্দ মহারাজা নন্দীশ্বর পাহাড়ের ওপর তার প্রাসাদ তৈরি করেছিলেন। নন্দীশ্বর পাহাড় অর্থাৎ নন্দীর প্রভু ভগবান শিবের প্রকাশ বলে বিশ্বাস করা হয়। বহুকাল আগে শিব কৃষ্ণের শৈশবকালের বিনোদনের সাক্ষী হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে নন্দগাঁও পাহাড়ের মতো নিজেকে প্রকাশ করার নির্দেশ দেন। তখন এখানে শিব নিজেকে নন্দীশ্বর পাহাড় হিসেবে প্রকাশ করেন। মূল মন্দিরের অভ্যন্তরে নন্দ মহারাজা, মা যশোদা, ভগবান বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি রয়েছে যাদেরকে পূজা করা হয় এই মন্দিরের অভ্যন্তরে। গোকুল থেকে ভগবান শ্রীকৃষ্ণ 2 বছর 3 দিন বয়সে নন্দগাঁওতে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ
6 বছর 8 মাস বয়স থেকে 10 বছর 7 মাস বয়স পর্যন্ত এই নন্দগাঁওতে বসবাস করেন এবং তারপর তিনি মথুরায় চলে যান। মন্দিরের দেওয়ালগুলিতে ভগবান শ্রীকৃষ্ণের আঁকা ছবি দিয়ে সাজানো হয়েছে তার শৈশবের বিভিন্ন বিনোদন চিত্র। পাথরের স্তম্ভের ওপর রাজকীয় খোদাই তার সৌন্দর্য বৃদ্ধি করে। প্রাসাদ প্রাঙ্গণে একটি নন্দীশ্বর মহাদেবের মন্দির রয়েছে। একবার ভগবান শিব ছোট কৃষ্ণকে দেখার জন্য ইচ্ছে নিয়ে নন্দ মহারাজের প্রাসাদে আসেন। মা যশোদা তাকে প্রবেশ করতে অস্বীকার করেছিলেন যে তার ছাই ঢাকা শরীর তার সন্তানকে ভয় দেখাতে পারে। দর্শন না পেয়ে শিব তখন চলে যান এবং একটি গাছের নিচে ধ্যান করতে থাকেন এবং কঠোর তপস্যা করার পর ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবান শিবকে দর্শন দেন তো তখন তিনি এই স্থানে আশেশ্বর মহাদেব রূপে অধিষ্ঠান করেন। ভগবান শিব মা যশোদাকে 3টি অনুরোধ করেছিলেন। প্রথমটি হলো শিব সময় সময় ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে আসবেন। দ্বিতীয়টি হলো ভগবান শ্রীকৃষ্ণ যে খাবার খাবেন তার অবশিষ্টাংশ তিনি যেন পান, এবং তৃতীয়টি হলো যে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা যে জলে স্নান করাবেন সেই জল যেন তিনি পান। আমাদের নন্দগাঁও ভ্রমণ পর্ব এখানে শেষ হলো। এর পরবর্তী গন্তব্য এবং আমাদের শেষ গন্তব্য হচ্ছে কোকিলাবন। আমি আমার গাড়িতে উঠে পড়েছি। নন্দগাঁও দর্শন কমপ্লিট করার পর আমার পরবর্তী গন্তব্য এবং আমার এই পরিক্রমার শেষ দর্শনীয় স্থান সেটি হচ্ছে কোকিলাবন। নন্দগাঁও থেকে কোকিলাবনের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। তো আমি কোকিলাবন পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। এখন আমি প্রবেশ করতে চলেছি কোকিলাবন ধামের রাস্তায়। এই হচ্ছে মন্দিরের গেট। এই গেট দিয়ে প্রবেশ করলাম এবং কিছুটা দূর যেতে হবে এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি এবং ফিরে আসছি তোমাদের কাছে। আমি এসে গেছি কোকিলাবনের মূল প্রবেশদ্বারে, যেখান থেকে পরিক্রমা শুরু হবে। আজকে শনিবার, সেই কারণে পরিক্রমাটা আজকের দিনে করা ভালো। কোকিলাবন নন্দগাঁও থেকে 3 মাইল উত্তরে এবং ইয়াভাতের পশ্চিমে 1 মাইল দূরে অবস্থিত। ইয়াভাতের পশ্চিমে একটি বন আছে যেখানে অনেক কোকিল গান গাইতো। একবার কৃষ্ণ বনে প্রবেশ করলেন এবং কোকিলের শব্দ করলেন তার প্রিয় রাধারানীকে ডাকার জন্য। কৃষ্ণের আওয়াজের প্রতিদানে আরও হাজার হাজার কোকিল কুকড়ে যেতে লাগলো, প্রচণ্ড হট্টগোল সৃষ্টি করলো। জটিলা হলেন রাধার শাশুড়ি। শব্দ শুনে খুব কৌতূহলী হয়ে উঠলেন। জটিলা বিশাখাকে জিজ্ঞাসা করলো সে আগে এরকম কিছু শুনেছিল কিনা। বিশাখা জটিলার কাছে অনুমতি চেয়েছিল যাতে সে এবং রাধারানী বনে গিয়ে আরও কিছু জানতে পারে। এইভাবে রাধা তার সখীদের নিয়ে বনে প্রবেশ করেন, যেখানে তিনি কৃষ্ণের সাথে দেখা করতে এবং সীমাহীনভাবে উপভোগ করতে সক্ষম হন। তাই এই বনটির নাম কোকিলাবন নামে পরিচিত। কারণে এই বনটির নাম হয়েছে কোকিলাবন, কারণ এখানে কৃষ্ণ রাধারানীকে সংকেত পাঠানোর জন্য কোকিলের শব্দ করতেন বলে তাই এই বনের নাম হয় কোকিলাবন। বনের ভেতরে একটি শনিদেবের মন্দির রয়েছে যাকে কোকিলাবন শনি মন্দির বলা হয়। তোমাদেরকে বলি কোকিলাবন শনিদেবের মন্দিরের গল্প। শ্রীকৃষ্ণ যখন গোকুলে জন্মগ্রহণ করেছিলেন তখন অনেক দেবতা সেই বাল্য শ্রী গোপালকে দেখার জন্য এই মর্তে আসেন। তা এই শনিদেবকে তখন কৃষ্ণের সাথে দেখা করতে দেননি। যশোদা ভেবেছিলেন যে শনিদেব তার ছোট বাল্য কৃষ্ণের ওপরে কোনো খারাপ প্রভাব ফেলতে পারে, সেই ভয়ে তিনি শনিদেবকে দর্শন দেননি। বিষণ্ণ অবস্থায় শনিদেব তখন এই কোকিলাবনে আশ্রয় নেন এবং কঠিন তপস্যা করতে থাকেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন পাওয়ার জন্য। শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে সেই স্থানে কোকিল রূপে শনিদেবকে দর্শন দেন এবং তা আজ কোকিলাবন শনি মন্দির নামে পরিচিত। শ্রীকৃষ্ণ তখন শনিদেবকে এই ব্রজভূমিতে থাকার পরামর্শ দেন। ভগবান শ্রীকৃষ্ণ বর দেন যে তোমার এই কোকিলাবনে যে আসবে তার সমস্ত দুঃখ দূর হবে। এই সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থী এই পুণ্য অর্জন করার জন্য এখানে এই কোকিলাবনে ভিড় জমান। এই কোকিলাবনে কৃষ্ণ কোকিলাবন বিহারী জিউ রূপে পূজিত হন। কোকিলাবন ধামের আয়তন 20 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই কোকিলাবনে কোকিলাবন
শনিদেবের মন্দির ছাড়াও গিরিরাজের মন্দির ও বারকন্দি বাবার মন্দির এবং কোকিলাবন বিহারী জীবের মন্দির রয়েছে। এছাড়া দুটি গোশালা রয়েছে এবং একটি বিরাট বড় পুকুর রয়েছে এবং একটি নবগ্রহ মন্দির রয়েছে। এই দেখুন এখানে রয়েছে গোশালা। আমরা কোকিলাবন শনি মন্দির পরিক্রমা করে তারপর শনি মন্দির দর্শন করব, তাই কোকিলাবন পরিক্রমার পথ ধরে এগিয়ে চলেছি। কোকিলাবন মন্দিরের সামনে চলে এসেছি, তোমাদেরকে দেখাই। এখানে একটি পুকুর রয়েছে, যে পুকুরের কথা তোমাদেরকে আমি আগে জানিয়েছিলাম, সেই পুকুর হচ্ছে এই পুকুর। এখন তোমাদেরকে আমি মন্দির প্রাঙ্গণ চত্বর দেখাচ্ছি। এখানে অনেক মন্দির রয়েছে, তবে মূল মন্দিরটি ডান দিকে, তাই মূল মন্দিরের সামনে যাচ্ছি। এখন যাচ্ছি মূল মন্দিরের সামনে, এই পথ ধরে যেতে হবে। শনিদেবের পুজোর তেল সামগ্রী পেয়ে যাবে, দোকান রয়েছে। এটি হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছি আর কিছুক্ষণ পরে। তো প্রবেশ করতে চলেছি মূল মন্দিরের প্রবেশদ্বারে। তো এই স্থানে সবাই শনিদেবের সামগ্রীর পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদেরকে শনিদেব দর্শন করিয়ে দিলাম। এইখানে সবাই সর্ষের তেল ঢালছে, সে তেল আমার সোজা শনিদেবের মাথায় গিয়ে পড়ছে।
এই হচ্ছে সেই বকুলতলা, এখানে সবাই প্রদীপ জ্বালায় এবং এখানে যোগমায়া দেবীর মূর্তি রয়েছে। তো এই পথ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। আমাদের কোকিলাবন মন্দির দর্শন হয়ে গেল। শিবের দর্শন করিয়ে দিলাম। তো এখানেই আমার কোকিলাবন পরিক্রমা শেষ হলো। শনিদেবের মূল প্রবেশদ্বার, এই পথ ধরে তোমাদেরকে প্রবেশ করতে হবে। প্রথমে শুরু করেছিলাম গোবর্ধন পর্বত ও গোবর্ধন পরিক্রমা দিয়ে, তারপর বার্সানা মন্দির, তারপরে নন্দগাঁও এবং সবশেষে কোকিলাবনের পরিদর্শন করে আমি আমার এই পরিক্রমা শেষ করলাম। গোবর্ধন পরিক্রমা, বার্সানার শ্রী রাধারানীর মন্দির, নন্দগাঁওতে শ্রীকৃষ্ণের জন্মভূমি এবং সেই সাথে কোকিলরূপী কোকিলাবনের শনিদেবের মন্দির, এই চারটি দর্শন করতে তোমাদের কিন্তু গোটা একটা দিন সময় লাগবে। তোমাদেরকে এটাও জানিয়ে দিই যে বার্সানাতে কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি রাধারানীকে দর্শন করতে দেওয়া হয় না। বাকি 3টে জায়গাতে তোমরা সারাদিনে যখন খুশি যে কোনো সময় দর্শন করতে পারবে। তো সেই জিনিসটা তোমরা মাথায় রাখবে গাইস। এই পথ দিয়ে তোমাদেরকে কোকিলাবন পরিক্রমা করতে হবে। তোমরা যদি কোকিলাবন পরিক্রমা না করতে যাও তাহলে এই যে সোজা পথটা দেখছো, এই পথ ধরে চলে গেলে তোমরা কিন্তু কোকিলাবন মন্দিরে প্রবেশ করতে পারবে। তো গাইস, আমি আমার এই জার্নি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। ট্রাভেল উইথ সূর্যের সমস্ত দর্শক বন্ধুকে পাশে থাকার অনুরোধ জানালাম। যারা যারা আমার এই চ্যানেলটা নতুন দেখবে তাদেরকে বলবো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।